সব সময় রমজানে অনেক অলস হয়ে যাই, আর এই অলসতার জন্য আম্মুর হাতে পায়ে ধরতে হয় যে আম্মু একটু লুডুস বানিয়ে দাও না, আম্মু একটু এটা করে দাও সেটা করে দাও। এই জন্য আম্মু আমাদের জন্য আজকে একটা মানে নতুন পদ্ধতি নিয়ে এসেছে, বলছে যে আমি সব কাজ সহজ করে দিব আজকে তোমাদেরকে, তোমরা নিজেরা বানিয়ে খাবে। কিভাবে সহজ করেছে ওটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন আম্মু নিয়ে নিয়েছে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সব নিয়ে নিয়েছে। এগুলো কিন্তু সব আমাদের জন্যই করছে। এখন দেখতে থাকুন যে আমাদের জন্য আম্মু কী বানাচ্ছে এটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে শুধু ওদের জন্য নয়, আপনাদের জন্যও বানাচ্ছি, কারণ আপনাদেরও তো ছেলে মেয়ে আছে, তাই না? ছেলে মেয়ে যাদের আছে তাদের তো শান্তি নেই, কারণ সেই বাবা মারা একটু রেস্ট পায় না, একটু শুইলেই আয়সা বলবে যে আমাদেরকে লুডুস বানাই দাও, আমাদেরকে ফ্রাইড রাইস বানাই দাও, আমাদেরকে পাস্তা বানাই দাও। তো এগুলো বানাতে গেলে কিন্তু অনেক কিছু কাটাকাটি করতে হয়। তা আমি আপনাদের জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা কাটাকাটির কোনো ঝামেলাই নেই, আর বাচ্চারা নিজেরাই বানিয়ে খেতে পারবে। এই জন্য প্রথমে আম্মু টমেটো কেটে নিয়েছে অল্প কিছু, আর টমেটোগুলো কাটার পরে এখানে নিয়ে নিয়েছে পেঁয়াজ। এখানে 4টার মতো পেঁয়াজও কেটে নিয়েছে। পেঁয়াজগুলোকে একটু মানে কোনো রকম করে কাটলেই হবে, এমন না যে সুন্দর করে কাটতে হবে, কোনো রকম করে কেটে নিয়েছে। এরপরে কেটে নিয়েছে মরিচগুলোকে কাটার পরে ধনিয়া পাতা একইভাবে কেটে নিবে। তো এভাবে সবগুলো উপকরণ কেটে নিচ্ছি কেন জানেন? আসলে এখন অবাক হচ্ছেন, তাই না? বলে সবগুলো উপকরণ একসাথে কেন কাটছি? এগুলো কাটছি শুধু একমাত্র আমাদের সবার সুবিধার জন্য। তাই সবগুলো উপকরণ আমি একটু একটু করে কেটে নিয়েছি, ঝালটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে বেশিরভাগই, এর জন্য ঝালটা কম দিয়েছি। আর এখন ধনেপাতাও কুচি করে নিয়েছি। এই সবগুলো উপকরণ কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর এখন কুচি করে নিলাম। তো এখন ধনেপাতাগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন হবে আসল কাজটা, কি করব সেটা দেখে তো আপনারা অবাক হয়ে যাবেন। আর এই যে এই প্রসেসিংটা, এটা করার শেষে দিয়ে আপনারা যদি এই মশলাটা কোথাও ব্যবহার করেন, তাহলে ওই খাবারের টেস্ট এত বেশি বেড়ে যাবে যে আপনারা নিজে থেকে বলবেন যে আবার তৈরি করা উচিত আমাদের, এত দ্রুত কিভাবে শেষ হয়ে গেল। ঠিক আমার মতো, আমিও তো তাই করছি। হ্যাঁ, আর এখন চপারে দিয়ে দিয়েছে টমেটো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা যেগুলো কেটে রেখেছিলাম। আমাদের চপারটা যেহেতু ছোট, এই জন্য আমরা অল্প অল্প করে 2 বারে দিতে হবে। আর এখন এই তো ধনিয়া পাতাটাও এখন দিয়ে দিব সুন্দর করে চেপে চেপে। তো এভাবে সবগুলো দিয়ে আমি চপ করে নিচ্ছি। এটা আবার ব্লান্ড করতে যাবেন না, কারণ ব্লান্ডার করলে একদমই মানে মিহি হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এটা চপারে দিয়েই করতে হবে। তাই আমি এখন সবগুলোকে এভাবে চপারে করে নিচ্ছি। তবে চপারে দিলেও কিন্তু 2-1টা ঘোরানোর পর আর দিবেন না, কারণ 2-1টা ঘোরানোর পর এমনিতে এগুলো ভর্তা হয়ে যাবে। তো যাই হোক, এই যে হয়ে গেছে। আর আমি একবারে গুঁড়ো গুঁড়ো করিনি, কিছুটা আমি গোটা গোটা রেখেছি। আর এখন সবগুলো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, একটা প্লেটে ঢেলে নিতে হবে সুন্দর করে ছুরি দিয়ে। আর প্লেটে ঢালার পর এটাকে পুরা প্লেটটাতে ছড়িয়ে দিতে হবে, কারণ এটাকে আমরা এখন ফ্রিজে ঢুকিয়ে দিব সুন্দর করে কিউব কিউব করে। আর এই মিক্সারটার থেকে একটা কিউব যদি নিয়ে কোনো খাবারে দিয়ে দেন, তাহলে ওটার ভিতরে মরিচ, পেঁয়াজ সব কিছু টেস্ট পাওয়া যাবে। আর এই তো এখানে সবচেয়ে মেইন উপকরণ যেটা না দিলে হবেই না, ওটা হচ্ছে ভেজিটেবল অয়েল। আর এই ভেজিটেবল অয়েলটা আমাদের দিতেই হবে, না দিলে কিন্তু এটা বেশি আপনাদের থেকে টেস্টি লাগবে না। আর এরপর দেওয়ার পরে ভালো করে একটু মিক্সার করে নিচ্ছে আম্মু। মিক্সার করে নেওয়ার পরে এটাকে সুন্দর করে এই থালিটাতে ছড়িয়ে দিবে। হ্যাঁ, এভাবে দিয়ে তারপর থালিতে আমি সুন্দর করে ছড়িয়ে একটু আমি কিউব কিউব করে একটা কাটার শেপ দিয়ে রাখবো, কারণ এই কাটার শেপটা দেওয়ার অর্থ হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই ব্যবহার করতে পারবো। তা আর এই জিনিসটা এতটা উপকারী আমি ভাবতেও পারিনি, জানেন? আমি একবার বানানোর পর যে উপকারটা পেয়েছি, এখন আমি আবার বানাচ্ছি, আবার বানিয়ে আমি সংরক্ষণ করে রাখছি, কারণ রোজার মধ্যে। কারণ রোজার সময় সবসময় দেখি আমার বাচ্চারা যখন ইফতারির পর হয়, তখন ওরা অনেক কিছু খেতে ইচ্ছে করে, তখন ওরা আমাকে ধরে। এখন আর আমাকে ধরাধরি কোনো কাজ নাই, এখন ওরা নিজেরাই বানিয়ে খেতে পারবে। আলহামদুলিল্লাহ, রমজান তো প্রায় চলেই এসেছে। আর এই রমজানে আমাদের কাজ কিভাবে সহজ করে একটু ইবাদতের সময়টা বাড়িয়ে দেওয়া যায়, সেটারই আমরা ব্যবস্থা করছি। আর রমজান তো আমাদেরকে একটা অনুশীলন দেখিয়ে দিয়ে যায়, পুরা বছরই আমাদের এইভাবেই চলা উচিত। মানে এই সারাক্ষণ যদি রান্নাঘরেই মানুষ ঢুকে থাকে, তাহলে আর অন্যান্য কাজ কিভাবে করবে, ইবাদত কিভাবে করবে? এই জন্য সবসময় সারা বছর আমাদের এইভাবে কাজগুলোকে একটু সহজ করে রাখা উচিত। আর এই রমজান মাসটার মাধ্যমে আমরা ওই জ্ঞানটা অর্জন করার একটা সুযোগ পাই। আর এই তো এখানে আমি পুদিনা পাতা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, কারণ পুদিনা পাতা যত ময়লা আছে ওগুলো সবগুলো যাতে উঠে যায়। আর এখন একটু ভালোভাবে এটাকে পানিটা ছেঁকে নিচ্ছি, কারণ পুদিনা পাতা রমজানে একবার কিনলে এত বেশি পরিমাণে ওরা দেয় 20 টাকায়, যে আমরা এগুলো পচে যায়। এই জন্য কীভাবে না পচিয়ে রাখা যায় ওটাই ব্যবস্থা করছি।
আসলে এখন সব জিনিসেরই দাম বেশি, তাই টাকা পয়সা হিসাব করে চলাই ভালো। তো এই জন্য আমি চাই যে অনেকগুলো পুঁটিমাথা তো একসাথে দিয়ে দেয়, তো এগুলো কী করবো, এগুলো তো একসাথে খাওয়া যায় না। তো এখানে আমি সুন্দর করে পানি ঝরিয়ে, একটু ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিয়েছি সবগুলো। এখানে ডবল করে পেপার দিয়েছি, মুখটাও আমি একদম সিল করে দিয়েছি। আর এখন এটা আমি একটা পলিথিনে ঢুকিয়ে সুন্দর করে রেখে দেবো। আর এভাবে যদি সংরক্ষণ করেন কমপক্ষে আপনি 15 দিন রাখতে পারবেন। 15 দিনে আপনার পুঁটিমাথা কিছুই হবে না, আর আপনি সুন্দর মতো রোজার মাসটা কাটিয়ে দিতে পারবেন। হ্যাঁ, সুন্দর মতো রোজার মাসটা এই পুদিনা পাতা দিয়ে হয়ে যাবে। একবার কি দুইবার পুদিনা পাতা কিনতে হবে, কিন্তু প্রতিদিন কিনতে হবে না। আমি অবশ্য এটা বক্সে রেখে দিয়েছি, আপনারা চাইলে এটা পলিথিনও করতে পারেন, কারণ ফ্রিজে সময় জায়গা কম থাকে, এই জন্য পলিথিনে করে রাখলে একটু জায়গাটা কম লাগে আর কি। হ্যাঁ, আর এখানে আমরা আলুটাকে গ্রেট করে নিচ্ছি, কারণ আমাদের একটা স্পেশাল রেসিপি আছে তৈরি করব, যেটা আমরা কখনোই তৈরি করিনি। আর এই স্পেশাল রেসিপিটা তৈরি করার জন্য আলুটাকে গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে আলুটার খোসা একদমই ছাড়ানো যাচ্ছিল না, এই জন্য গ্রেট করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়া, আর হচ্ছে ম্যাগি মশলা। আর আলুর খোসা খেলে তেমন কিছুই হয় না, কারণ আলুর খোসা খাওয়া ভালো, কারণ আমরা তো আসলে আলুর খোসা খেতেই চাই না। আমরা এখন নতুন আলুর খোসা না ছাড়ানোটাই উচিত। হ্যাঁ, আর এই তো এখানে আম্মু মরিচটাকে, ওই যে আমরা কালকে ভটকা মরিচগুলো কিনে নিয়ে এসেছিলাম, ওগুলাকে একটু ছুরি দিয়ে আম্মু ফাঁক করে নিয়েছে, পুরাটা কেটে ফেলেনি, হালকা একটু ফাঁক করে নিয়েছে। এখানে আপনি ভিডিওর মধ্যে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আম্মু কেটে নিচ্ছে। এগুলাকে হালকা হাতে কাটতে হবে যাতে পিছন দিয়ে না কেটে যায়। এরপরে এই তো এরকম একটু জায়গা হলে ওটার ভিতরে আমরা আলুগুলোকে ঢুকিয়ে দিব। সত্যি বলতে অনেকেই আছে যে মরিচের বিচিগুলো ফেলে দেন, কিন্তু আমি ফেলবো না, কারণ মরিচের বিচিগুলো ফেলে দিলে এটা একটা অপচয়, আমি এটা ফেলবো না। আর এই বিচিগুলো আমি পরবর্তীতে কিসের মধ্যে ব্যবহার করব, এই জন্যই আমি মরিচের বিচিগুলো রেখে তার উপরেই আমি আলুগুলো দিয়ে দেবো। এভাবে সুন্দর করে আমি ফাঁকা করে নিয়েছি, আর আমি বটুগুলো রেখে দিয়েছি, কারণ যখন আমি এটা বেসনে চুবিয়ে মরিচি বানাবো তখন এই বটুগুলো আমার খুবই প্রয়োজন। রমজানে আমাদের মতো অনেকেই আছে মরিচি খেতে খুব পছন্দ করে, কিন্তু মরিচিটা একদমই মানে যখন মরিচটাকে আমরা একটু বেসনে চুবিয়ে ভাজি তখন একটু ফিকে ফিকে লাগে, অত বেশি মজা লাগে না। কিন্তু এই যে এই রেসিপিটা ফলো করলে মরিচিও এখন অনেক বেশি মজা হয়ে যাবে, আপনারা সুদাও এটা খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজার হয়। আমরা এটা কিভাবে ভাজতে হয় বা বানাতে হয় ওটাও আমরা দেখিয়ে দিব আপনাদেরকে। আর এই তো আমি ভালোভাবে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে কাটতে হবে মরিচটাকে। হালকা হাতে ছুরি দিয়ে আস্তে করে কেটে ফেলতে হবে, মানে 2 ভাগ করেই ফেলা যাবে না। আর বোটাটা রেখে দিলে হয় কি মরিচের শেপটা সুন্দর আসে, আর এটা খুলে যায় না। তো যাই হোক, এখানে আমি এখন আলুটা ঢুকিয়ে দিচ্ছি ভিতরে, সুন্দর করে চেপে যতটুকু প্রয়োজন অতটুকুই ঢুকিয়ে দিলাম, আর সমান করে দিয়েছি। আর এখন দেখেন কত সুন্দর লাগছে। এখন মরিচটা মনে হচ্ছে না যেটা আপনি শুধু খেতে আপনার খারাপ লাগবে। আমার মনে হয় এটা শুধু খেতে কিন্তু অনেক মজা লাগবে, না? হ্যাঁ, সুদা খেতে অনেক মজা লাগবে। আর রমজানের এই সময় এই ধরনের ছোটোখাটো স্ন্যাক্সগুলো তৈরি করে রাখলে আমাদের অনেকটা বেশি সুযোগ সুবিধা হয়, কারণ আমরা যখন রোজা রাখি তখন এরকম মানে এই এত কষ্ট করে কিছু বানানোর আমার মনে হয় না কারো ইচ্ছা হবে। এই জন্য আমরা যদি আগে থেকে একদিন একটু কষ্ট করে এগুলো তৈরি করে রেখে দিই, তাহলে পুরো মাসটাই আমাদের মানে ভালোভাবে আমরা এগুলো ভেজে খেতে পারবো। আর এই কয়টা মরিচি দিয়ে তো আমাদের পুরা মাসই হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা বেশিরভাগই মরিচি বানাই যখন ইফতারের সাথে মাখিয়ে দিই, তখন যে কত ভালো লাগে। তা আমি এখন একটু অন্যরকম করে বানিয়েছি। এখান থেকে আপনি 2-4টা যদি ইফতারের সাথে মাখিয়ে দেন, দেখবেন খেতে কত মজা হয়, মানে কাঁচা মরিচের একটা সুন্দর ফ্লেভার চলে আসে। হ্যাঁ, আর এই কাঁচামরিচগুলো ভটকা হলে কি হবে, অনেক বেশি ঝাল ছিল, কিন্তু আমি তো ভেবেছিলাম যে এগুলো ঝালমরিচ হবে না, কিন্তু দেখি এগুলো খাওয়ার পরে এত বেশি ঝাল যে আমরা সবাই পরে মিষ্টি খেতে হয়েছে, মানে ঝাল কমানোর জন্য। সত্যি বলতে আসলে আমি কখনো এরকম মোটা মরিচ দেখলে কিনি না, কারণ এগুলো হাইব্রিডের মরিচ বেশিরভাগই হয়। তো কিন্তু আমি হঠাৎ করে ভুলবশত কিনে ফেলেছি আর কি আর করা। তারপর যখন বাসায় নিয়ে আসছি তখন আমার মেয়ে আমাকে এই বুদ্ধিটা দিচ্ছে, তিশা বলতেছে তুমি ভটকা মরিচ এনেছো, কোনো সমস্যা নেই, এটাকেও একটা সাইজ করে ফেলবো। তা আমরা করেও ফেলেছি অলরেডি, তাই না? হ্যাঁ, আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে, পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটা সমাধান হয় না, এই জন্য সমাধান দিয়ে দিলাম। আম্মু প্রথমে বলেছে এগুলোকে চপ করে আমরা ফ্রিজে রেখে দিই ফ্রোজেন করে, যাতে পরে রমজানের পরে খেতে পারি। আমি বলি যে কোনো দরকার নেই, এগুলোই আমরা রমজানে খেতে পারবো এইভাবে সুন্দর করে। আম্মু সবসময় মরিচি বানায়, আমার থেকে একদম ভালো লাগে না, আমি চাই একটু মানে চটপটা কিছু হোক মরিচের সাথে। তো আমি এখন এই বুদ্ধিটা বের করেছি যে আলু যদি ভিতরে দিয়ে মরিচিগুলো তৈরি করি তাহলে খুবই চটপটা হবে মরিচগুলো।
আমি অবশ্য বিচি ফেলে দিব ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম বিচিটা কেন ফেলে দেবো, এটা থাকুক, বিচিটাই তো ঝাল, খেতে ভালো লাগবে। আর এই তো এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে আমরা লেয়ার লেয়ার করে রাখতে হবে, কারণ না হলে একটা মরিচের সাথে একটা মরিচ যদি লেগে যায় তখন আমাদেরই মানে বের করতে অনেক বেশি ভেজাল হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করেছি যাতে একটা মরিচের সাথে একটা মরিচ না লেগে যায়। অবশ্যই এটা করেছি শুধু আলুটার জন্য, কারণ আলু দিয়েছি তো, তাইলে লাগাটারও সম্ভাবনা একটু বেশি আছে, নাহলে যদি এমনি রাখতাম তাহলে কিন্তু লেগে যেত না। হ্যাঁ, আর এখানে লেয়ার লেয়ার করে রেখে দিয়েছি বক্সে, সুন্দর করে রমজান আসলে বক্সটা বের করবেন, 2-3টা মরিচ বের করে বেসনে চুবিয়ে ভেজে ফেললেই হয়ে যাবে মজাদার মরিচি। আসলে আগে যখন রমজান পার করতাম তখন কতই না কষ্ট হতো জানেন, মানে সারাদিন রোজা থাকতাম, আবার এর ভিতরে চিন্তাও করতাম কি বানাবো, কি খাবো, কিভাবে কি তৈরি করবো, প্রত্যেকটা জিনিস কাটা বাছা কুটা করতে করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু এখনকার রমজান মানে এখনটা এত আধুনিক যুগ চলে এসেছে, এখন মানুষ এত বুদ্ধিমান যে বুদ্ধি কাটি কাটি এমন ব্যবস্থা করে যাতে রমজানে তেমন কোনো কষ্টই হয় না। এই যে হয়ে গেছে মরিচি রাখা তো শেষ, এখন এই যেখানটা বরফ হয়ে গেছে, এখন আমি বাকিটাও কেটে নিচ্ছি, কারণ যেটুকু লাগা ছিল ওটা এখন কেটে পিস পিস করে নেব, আর এই পিস পিস করে রেখে দেব। তারপর এই মিক্সার মশলাটা যদি কোনো খাবারে একবার, আমি অনুরোধ করব যে একবার আপনারা ব্যবহার করে দেখেন, আমরা একটু মিথ্যা কথা বলছি না। এই মিক্সার খাবারটা 2-3টা কিউব কোনো রেসিপিতে ব্যবহার করলে এত বেশি রেসিপিটা মজার হয়ে যায়, মানে কি জন্য মজার হয় আমি বলতে পারবো না, কিন্তু মজা হয়ে যায়। সত্যি আসলে আমি তো এটা দিয়ে তরকারিও মাঝে মাঝে রান্না করে ফেলি, আর আমার কাছে ভালো লাগে, কারণ অনেক মজা হয়, যেহেতু সব কিছুর মিক্সার আছে এখানে। আর বিশেষ করে বাচ্চাদের লুডুসটা, ও কি যে মজা, কি বলবো আসলে। একবার যদি খান এভাবে রেখে তাহলে দেখবেন বারবার করে রাখবেন, আর বিশেষ করে আমাদের গৃহিণীদের সুবিধার জন্য রাখবেন। হ্যাঁ, আর এখানে পেঁয়াজটা যখন আমাদের মাঝে মাঝে পেঁয়াজ শেষ হয়ে যায় তখন আমরা পেঁয়াজ কিনতে যেতেও ইচ্ছা করে না, অলসতা লাগে, তখন এখান থেকে 2-3টা কিউব দিয়ে দিলে পেঁয়াজের টেস্টটাও চলে আসে। আর এই তো এখানে আমরা তো আবার টমেটো নিয়ে নিয়েছি, এবার আমরা টমেটো আলাদা করেই সুন্দর করে ফ্রোজেন করে রাখবো, কারণ টমেটো এত বেশি দাম বাড়ে যে পরবর্তীতে আমাদের টমেটো কেনার অনেক কষ্ট হয়ে যায়। রমজানের পরেও তো টমেটোর প্রয়োজন হয়, এই জন্য একটু টমেটো বেশি করে এখন ফ্রোজেন করে রাখছি। হ্যাঁ, এটাই আসলে এখন সস্তা তো, এখন বলবেন হয়তো বা অনেকেই যে এত টমেটো কেন ফ্রোজিং করছেন বাপু, আপনি কি এটা কিনতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই কিনতে পারবো, কিন্তু তখন সেটা আমি ফ্রোজিং টমেটোই কিনবো। তা আমি তখন ফ্রোজিং টমেটোই কিনবো, তাহলে এখনই ফ্রোজিং করে রাখি, কী সমস্যা? এখনও তো সস্তা আছে, আর তখন তো ফ্রোজিং টমেটো আমি 150-200 টাকা করে কিনতে হবে, আর এখন আমি 20 টাকা করে টমেটো কিনছি, আর এগুলো ফ্রোজিং করে রাখছি আমার নিজের মতো করে, আর খেতেও পারছি, কত ভালো তাই না? তো যাই হোক, এইটার কথা মাথায় রেখেই আমি টমেটোগুলো ফ্রোজিং করেছি। তা আমার মতো অনেক আপুরাই আছেন এরকমভাবে মানে সঞ্চয় করার চেষ্টা করেন, ওই সঞ্চয় আপুদের জন্য আজকে আসলে আমার এই সঞ্চয়টা। হ্যাঁ, আর আর রমজানে তো আমাদের টমেটোর অনেক বেশি প্রয়োজন হয়, যেহেতু আমরা চিকেন তারপরে মাংস এগুলোই বেশি রান্না করি, সবাই এগুলাই বেশি রান্না করে, কেউ কিন্তু তেমন একটা তরকারি বা ভেজিটেবল খেতে চায় না, সবাই চায় যে একটু চিকেন খাই অথবা একটু মাছ খাই, এগুলাতে তো আমাদের টমেটো সবসময় দরকার হবেই হবে। আর এই জন্য এখন বেশি করে অল্প জায়গায় যাতে বেশি করে টমেটো রাখতে পারি সেটারই ব্যবস্থা করলাম। ফ্রিজে একদম জায়গা নেই, পুরা জায়গা ফ্রিজ দখল করে ফেলেছে, এই জন্য আমরা সবগুলো টমেটো ব্লান্ডার করে ফেলেছি। আর ব্লান্ডার করে এখানে একটা কেক মোল্ড ছিল বাসায়, ওই কেক মোল্ডের ভিতরে ঢেলে দিলাম, ঢেলে সুন্দর করে এটাকে একটু মিশমাশ করে দিচ্ছি বাবলসগুলো যাতে বের হয়ে যায়, আর এরপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিব। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, যখন হালকা একটু বরফ হয়ে যাবে তখন বের করে একটু স্লাইস করে দিতে পারেন, না হলে পরে আমাদের মতো ভেজালে পড়তে হবে। দেখুন আমাদের স্লাইসটা পরে করতে অনেক ভেজাল হয়ে গিয়েছিল। আমি অবশ্য ভেবেছিলাম যে হালকা হলে করব, কিন্তু আমি ভুলে গেছি, ভুলে যাওয়াতে এখন পরে একটা বেশি শক্ত হয়ে গেছে, তা অনেক কষ্ট হয়েছে আমার কাটতে। আর এটা যখন ফ্রিজে ঢুকিয়েছিলাম তখন না সারাদিন আমাদের কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকার কারণে আমাদের পরে অনেক ঝামেলা হয়ে গিয়েছে, এটা ভালো মতো বরফ হয় নাই। হ্যাঁ, তো যাই হোক যেতটুকু হয়েছে আমার জন্য ঠিকই আছে। তো আপনারা অবশ্য একটু ভালো করে ভাব করে নেবেন, যেহেতু আমার কারেন্ট ছিল না এই জন্য আমার প্রবলেম হয়ে গেছে। তা আমি ভাবছি যে প্রবলেম হয়েছে তাতে কী হয়েছে, তারপরেও তো আপনাদের কাছে দেখাতে পারছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম বক্স করে। এখান থেকে একটা বক্স একটা তরকারিতে দিয়ে দেবেন, বাস হয়ে গেল। এখানে কিন্তু একটা বক্সে কমপক্ষে না হলো 3 থেকে 2-3টা করে টমেটো আছে, তো এই 2-3টা টমেটো তো আমরা এমনিতেও তরকারিতে দিতাম তাই না? তো যাই হোক, এখন এই যে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন। তো আপনারা চাইলে আরও ছোটো করতেও পারেন।
হ্যাঁ, আপনারা চাইলে আরও ছোট ছোট করেও করতে পারেন। এই তো এখন আমরা এগুলোকে সুন্দর করে জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখে দিব। আমরা গতবারও এটা রেখেছিলাম, আর এই তো কিছুদিন আগে আমাদের এই টমেটোটা শেষ হয়েছে, মানে পুরা বছরই ধরতে গেলে খেতে পেরেছি। অল্প অল্প দরকার হয় না টমেটো, সবসময় তো আর দরকার হয় না, যখন একটু চিকেন টিকেন রান্না করি তখনই বেশি দরকার হয়। আচ্ছা, একদম ব্লগের শেষ পর্যন্ত চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। আর এখন এই যে সুন্দর করে রেখে দিচ্ছি, আসলে সত্যি কথা বলতে ফ্রোজিং জিনিসপত্র খেতে মানে অনেকটা তেমন একটা স্বাদ লাগে না মানুষ বলে, কিন্তু আপনি যদি এটা সুন্দর করে বানান, যে আপনি যদি এটা মানে প্রসেসিংটা ঠিক রাখেন, তাহলে কিন্তু খেতেও অনেক মজা হয়। তো এখন আমরা মরিচিগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি, এই যে কত সুন্দর হয়েছে দেখেছেন। এই মরিচিগুলো খেতে যে কত ভালো লেগেছে, আর ওই যে দেখতেছেন সস রেখেছি, তো এই সসটা দিয়ে এখন আমরা খাবো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে মরিচিগুলো দেখাবো না, কিন্তু আম্মু আপনাদেরকে একটু দেখাতে বলেছে যে দেখাও, ওনারা বুঝতে পারবে তাহলে আমরা মরিচিগুলো কীভাবে বানাতে হবে। এই তো আম্মু বেসনগুলোকে একটু মশলা দিয়ে গুলিয়ে তারপরে বেসনে চুবিয়ে চুবিয়ে এগুলোকে ভেজে ফেলেছে। আপনারা চাইলে এমনিও কিন্তু সুদা তেলের ভিতরে ভেজে এরপরে ভাত দিয়ে খেতে পারেন, খুব মজা হয় কিন্তু। হ্যাঁ, ভাত দিয়ে খেতে পেলেও ওরকম মজা হয়। আর বেসন ছাড়া, মানে বেসন ছাড়া অনেকে পছন্দ করে না, ওরকম আর কি। তো যাই হোক, আমি বেসন দিয়ে ভেজেছি যেহেতু আমারটা এটাই পছন্দ। আল্লাহ হাফেজ।